এক ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশার। শুরুতে জানিয়ে দেব প্রধান খবর। রাজশাহী সহ 11 জেলায় করোনা ও উপসর্গ নিয়ে 64 জনের মৃত্যু। রোগ শনাক্ত হাসপাতালে দেরিতে যাওয়ায় সীমান্তে বাড়ছে প্রাণহানি। সাত জেলায় লকডাউনেও বিচ্ছিন্ন করা যায়নি রাজধানী ঢাকাকে। প্রবেশ পথগুলোতে গাড়ি ও মানুষের ভিড়। বর্ষার শুরুতেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী। উত্তরা, গুলশান সহ 4টি এলাকায় এডিসের ঘনত্ব প্রায় দ্বিগুণ। দায়িত্ব নিলেন নতুন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ। জনগণের সঙ্গে বাহিনীর মধ্যে দূরত্ব কমাতে চান সহযোগিতা। এবং তেলবাহী গাড়ি ও প্রাইভেট কারে চলছে মাদক বহন। সিলিন্ডারে ভরে ইয়াবা পাচার, তেলের কন্টেইনারে মিলল গাঁজা। প্রধান খবরগুলো শুনছিলেন, এবার যাওয়া পুরো খবরে। রাজশাহী, খুলনা সহ 11 জেলায় করোনায় 64 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 41 জন, আর উপসর্গ নিয়ে মারা গেছেন 23 জন। এদিকে শতভাগ করোনা শনাক্ত হয়েছে চুয়াডাঙ্গায়। এমন পরিস্থিতিতেও কঠোরভাবে মানানো যাচ্ছে না বিধিনিষেধ। লকডাউন আর বিধিনিষেধ কোনো কিছুতেই ঠেকানো যাচ্ছে না সংক্রমণ আর মৃত্যু। করোনা যেন ভয়াবহ হয়ে উঠেছে রাজশাহীতে। বৃহস্পতিবার একদিনে রেকর্ড 18 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে 8 জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন 10 জন, যাদের 13 জনই রাজশাহীর। চিকিৎসকরা বলছেন, বয়স্কদের পাশাপাশি তরুণদের মৃত্যুর হার বাড়ছে। এদিকে খুলনা বিভাগে 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 20 জন মারা গেছেন, যাদের বেশিরভাগই কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার। লকডাউনের শুরুতে আমাদের যে পার্সেন্টেজ ছিল, আজকে 2 দিনে আমরা দেখছি সামান্য কিছু কমেছে। তবে পুরোপুরি রেজাল্ট পেতে আমাদেরকে পুরো সপ্তাহ লকডাউনের জন্য অপেক্ষা করতে হবে। এদিকে সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে 9 জন মারা গেছেন। এছাড়া বগুড়ায় 3 হাসপাতালে করোনায় মৃত্যু হয়েছে 8 জনের। এদিকে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় গত 24 ঘন্টায় 41টি নমুনা পরীক্ষার বিপরীতে 41 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতভাগ। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে যেগুলো নেগেটিভ এসেছে, সেই রেজাল্টগুলো আসে নাই। সেগুলো যখন আসবে তখন অরিজিনাল শতকরা হার আমরা পাবো। তো এটা আসলে প্রতিদিনেরটা একটু বলা কঠিন। সেক্ষেত্রে হয়তো 1 সপ্তাহ বা 15 দিন এই ধরনের অন্তর অন্তর যদি আসে, তাহলে মানে অ্যাকচুয়াল এর গড় সংক্রমণের হারটা বের করা সম্ভব হবে। করোনায় মৃত্যু আর শনাক্তের হার বাড়লেও সাধারণ মানুষের অবাধ চলাচল এখনো বন্ধ হচ্ছে না। লকডাউনের আওতাধীন ঢাকার আশপাশের 7 জেলাসহ বিভিন্ন জায়গায় খোলা রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল ও বিপণী বিতান। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জনসাধারণের চলাচল। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের সীমান্তবর্তী 10 জেলায় গড়ে প্রতিদিন মারা যাচ্ছে 40 জনের বেশি। এসব জেলায় গত 1 মাসে যত মৃত্যু হয়েছে তা গত 14 মাসেও হয়নি। সময় মতো রোগ শনাক্ত না হওয়া ও দেরিতে হাসপাতালে যাওয়ায় বেশিরভাগ মৃত্যু হচ্ছে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় সবচেয়ে কম সংক্রমণ ও মৃত্যু ছিল রাজশাহীতে, কিন্তু গত 1 মাসে বদলে গেছে সেই পরিস্থিতি। বুধবার পর্যন্ত গত 10 দিনে মারা গেছেন 121 জন, অথচ 13 মাস আগে এই সংখ্যা ছিল 10। দেশের সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু এখন এই জেলায়। চাঁপাইনবাবগঞ্জে গত 1.5 মাসে মৃত্যু হয়েছে 80 জনের, অথচ এখন থেকে আগের 10 মাসে এই সংখ্যা ছিল 23। দিনাজপুরে করোনা উপসর্গ সহ 10 দিনে মারা গেছেন 80 জনের বেশি। এছাড়া চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, বাগেরহাট, যশোর, নওগাঁ ও খুলনায় বেড়েছে মৃত্যু। এই 10 জেলায় গত 10 দিনে মারা গেছেন প্রায় 400 মানুষ। ডেল্টা ভেরিয়েন্ট যেটা আছে SARS-CoV-2 এর, এইটা সংক্রমণ যেমন অনেক বেশি, সবচেয়ে বেশি এই পর্যন্ত, এর মৃত্যুও কিন্তু বেশি। সুতরাং এই দুটো কারণেই কিন্তু মৃত্যু বেশি হচ্ছে। ঢাকার বাইরে বেশিরভাগ জেলায় ব্যাপকভাবে ছড়িয়েছে করোনা সংক্রমণ। সর্দি, জ্বর সহ করোনার উপসর্গ নিয়ে অনেক রোগী থাকলেও নেই পরীক্ষায় আগ্রহ। জটিলতার পর হাসপাতালে যাচ্ছেন অনেকে। যথাসময়ে চিকিৎসকের শরণাপন্ন না হওয়া, পরীক্ষা করতে দেরি করা, হাসপাতালে দেরিতে আসা,
যে সমস্ত কারণগুলো আমি বললাম এগুলোর পাশাপাশি যে ভারতীয় ভ্যারিয়েন্টের কথা আমরা বলছি বা ডেল্টা ভ্যারিয়েন্টের কথা বলছি, অতি সম্প্রতি আমরা জেনেছি ডেল্টা প্লাস তার মাঝখান থেকে আবার নতুন আরেকটি ভ্যারিয়েন্ট উদ্ভব হয়েছে, এগুলো এই বিবেচনায় আসতেই পারে। সরকারি তথ্য অনুযায়ী বিভাগ হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু খুলনায়। প্রতি জেলায় প্রতিদিন বাড়ছে মৃত্যু। বিভাগ হিসেবে খুলনার পরে বেশি মৃত্যু রাজশাহীতে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বছরের মে মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা যায় 5 জন। এক বছর পর একই সময়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 124। গত 53 দিনে মারা গেছেন 350 মানুষ। এত প্রাণহানির কারণ হিসেবে করোনার ভারতীয় ধরন ডেল্টা ও স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীনতাকেই দুষছেন চিকিৎসকরা। রাজশাহীতে করোনার দাপটে মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে অন্য সময়ের চেয়ে। করোনা সংক্রমণের পর গত 16 মাসেই মারা গেছেন 899 জন, আর গত 53 দিনে মারা গেছেন 350 জন। মোট মৃত্যুর 39% হয়েছে চলতি বছরের মে এবং জুন মাসে। করোনায় মৃতের সংখ্যা বাড়ার কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন, একদিকে দাপুটে ভাব নিয়ে সংক্রমণ ছড়াচ্ছে ভারতীয় ধরন ডেল্টা, অন্যদিকে করোনাকে গুরুত্ব দিচ্ছে না সাধারণ মানুষ। গতকালকে ভর্তি যে গতকালকে মারা গেছে এমন হচ্ছে 5 জন। এদের মৃত্যুর কারণে হলো যে এদের আসলে স্যাচুরেশন এত বেশি কমে গেছিল, এরা আস্তে আস্তে আসলে আর বাঁচার মতো অবস্থায় ছিল না। একমাত্র উপায় সেটা হলো প্রতিরোধ, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আর ভিড় এড়িয়ে চলতে হবে, আর যেসব জিনিস যারা করোনায় যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আইসোলেট করতে হবে। রাজশাহীতে 3 দফায় ঘোষিত 20 দিনের লকডাউন চললেও কমছে না মৃত্যু ও সংক্রমণের হার। স্বাস্থ্যবিধি না মানায় উদ্বিগ্ন খোদ স্বাস্থ্য বিভাগ। বেশি ক্রিটিক্যাল না হলে হাসপাতালের দিকে আসতেছে না, যখন সে খুব বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে উপজেলাতে আর কোনো চিকিৎসার কোনো উপায়ই থাকতেছে না, একবারে মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসতেছে এবং সেই রোগীগুলোকে আর বাঁচানো যাচ্ছে না। চিকিৎসকদের সংখ্যা করোনায় ভারতীয় ধরন ডেল্টার দাপটে অনেকটাই নাকাল রাজশাহী অঞ্চলের মানুষ। জনগণের অসচেতনতায় সংক্রমণ ও মৃত্যু আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতি এবং লকডাউনের সর্বশেষ খবরাখবর নিয়ে রাজশাহী থেকে আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন আমার সাথে, জানবো তার কাছ থেকে। ফয়সাল, রাজশাহীতে আজকেও 8 জন করোনায় এবং 10 জন উপসর্গ নিয়ে 18 জনের মতো মৃত্যু হয়েছে, তার 13 জনই রাজশাহী জেলার। মানে মৃত্যুর সংখ্যা কোনোভাবেই কমানো যাচ্ছে না। এখন সর্বশেষ রাজশাহীর কি পরিস্থিতি? চিকিৎসকরা কোনো আশার বাণী শোনাতে পারছেন কিনা আগামীর জন্য? দেখুন, চিকিৎসকরা আশার বাণীর পরিবর্তে আসলে ভয়াবহ পরিণতির কথাই বলছেন, বরং তারা ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন যে হারে আসলে গ্রামে করোনা ছড়িয়ে পড়েছে, সে এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে এটা আসলে আরও ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে, এমনটাই আমাদেরকে বারবার করে বলছেন স্বাস্থ্য বিভাগ এবং হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছেন যে এমন রোগী তারা পাচ্ছেন যে ভর্তির পরপরই মারা যাচ্ছেন, অর্থাৎ একেবারে খারাপ অবস্থা নিয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, এমন কথাই আমাদের বারবার করে জানাচ্ছেন। তারা বলছেন যে গ্রামের মানুষ একেবারে করোনা উপসর্গগুলোকে পাত্তা দিচ্ছে না, তারা সাধারণ সর্দি জ্বর ভেবে এটাকে উপেক্ষা করছে এবং এই উপেক্ষার ফলশ্রুতিতে তারা যখন খুবই খারাপ অবস্থায় হয়ে যাচ্ছে তখন উপজেলা হাসপাতাল বা সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। যখন মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন তখন তাদের ফুসফুসে সংক্রমণ অনেক বেশি বেড়ে যাচ্ছে, এই কারণে আসলে মৃত্যু বেড়ে যাচ্ছে রাজশাহী অঞ্চলে, এমনটাই বারবার করে চিকিৎসক এবং স্বাস্থ্য বিভাগ বলছেন। আপনাকে একটু বিষয় বলে রাখি যে রাজশাহীতে লকডাউন চলছে শুধুমাত্র সিটি কর্পোরেশন এলাকায়, কিন্তু সিটি কর্পোরেশন এলাকার বাইরে আমরা যেটা দেখেছি যে একেবারে স্বাভাবিক জীবনযাপন চলছে, সেখানে নিয়মিত হাট বাজার সবই বসে, মানুষ গায়ে গা লাগিয়ে চলাফেরা করছে, একই ছোট যানবাহনে গাদাগাদি করে বসে চলাচল করছে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মানার কথা বারবার বলা হলেও এই স্বাস্থ্যবিধি কিন্তু একেবারেই উপেক্ষিত শহরের নগরের বাইরের এলাকাগুলোতে, যে কারণে আসলে করোনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এটাই বারবার বলা হচ্ছে। আজকে যদি রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। রাজধানীকে বিচ্ছিন্ন রাখতে গাজীপুরে চলমান লকডাউন কার্যকরে প্রশাসন তৎপর থাকলেও মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব। কাজের প্রয়োজনে লকডাউন উপেক্ষা করে বের হওয়া মানুষগুলোর অধিকাংশই মানছে না স্বাস্থ্যবিধি। গাজীপুরে প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে চেকপোস্ট থাকলেও হালকা যানবাহনে কিংবা হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছে মানুষ।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউনে গাজীপুরে প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। সেখানে পণ্যবাহী ট্রাক সহ জরুরি যানবাহন ছাড়া যেকোনো গণপরিবহন আটকে দেওয়া হচ্ছে। এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্টে আমাদের চেকপোস্ট রয়েছে এবং আমরা আমাদের পুলিশ সদস্য পাশাপাশি থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ একযোগে কাজ করে যাচ্ছে লকডাউন সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার ক্ষেত্রে। অনেকেই হয়তো জানেন না যে লকডাউন আছে, কিংবা অনেকে জানেন, না জেনেও তারপরে চলে আসছেন, শুধু ঘুরতে বের হয়ে গিয়েছেন, এরকম কিছু আছে। এগুলোর জন্য তাদের জন্য আমাদের রাস্তায় একটু এক্সট্রা প্রেশার নিতে হচ্ছে। তবে সচেতনতার বালাই নেই মানুষের মাঝে। বাইরে বের হওয়া অধিকাংশ মানুষই পালন করছে না স্বাস্থ্যবিধি। অনেকেই সঠিক নিয়মে মাস্ক পরছেন না, মানছেন না শারীরিক দূরত্ব। স্বাস্থ্যবিধি মানা আমাদের সবার জন্য, এটা লকডাউন হলো আমাদের সবার জন্য উপকারী একটা জিনিস, কিন্তু তারপরে আমরা হলো গরিব মানুষ, কর্মস্থল আমাদের করে খাইতে হয়। সবাই আমরা গরিব, রিক্সা চালাই, কেউ গার্মেন্টস করে খায়, কেউ একদিন এক জিনিস করে খায়। গাড়ি করে না চললে তো আমাদের এটা বড় প্রবলেম হয়ে যায়। যাতায়াত ঠিকই আছে, এখানে লকডাউন বলতে কিছুই নেই, এখানে যাতায়াত করতেছে ঠিক আছে। এই যে আমরা এখান থেকে যাতায়াত করতেছি, কিন্তু আমাদেরকে হয়রানি করা হচ্ছে গাড়িগুলো বন্ধ করে দিয়ে। বাস না চললেও চলছে সিএনজি রিকশার মতো হালকা যানবাহন। সেগুলোতে 2 থেকে 5 গুণ বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে ছুটছে মানুষ। 10 টাকার ভাড়া ওরা 50 টাকা 40 টাকা যার কাছ থেকে যেভাবে নিচ্ছে সেভাবেই নিতে হচ্ছে। এদিকে লকডাউন কার্যকরে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে কাজ করছে ভ্রাম্যমাণ আদালতের 17টি টিম। প্রযোজ্য ক্ষেত্রে অনেক সময় অর্থদণ্ড দেওয়া হচ্ছে, যেখানে কেউ স্বাস্থ্যবিধি মানছে না কিংবা সরকারি আদেশ অমান্য করছে, সেখানে প্রযোজ্য ক্ষেত্রে জরিমানাও করা হচ্ছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গেল 22 জুন গাজীপুর সহ 7 জেলায় 9 দিনের কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে গাজীপুরের পরিস্থিতি জানতে চলে যাচ্ছি সেখানে আছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, এর আগে আপনার মাধ্যমে আমরা জেনেছি যে গাজীপুরে পুলিশ এবং প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো, কিন্তু সাধারণ মানুষের মধ্যে আসলে সচেতনতা কতটুকু বাড়ছে এসব কার্যক্রমে? দেখুন, আমি আপনাকে আগেও যেমনটি বলেছি যে গাজীপুরে লকডাউন কার্যকরে প্রশাসনের তৎপরতা কিন্তু বেশ চোখে পড়ার মতো, অর্থাৎ তাদের যে কর্মকাণ্ড সেটি আমরা দেখেছি। তারা আসলে লকডাউন কার্যকর করার জন্য চেষ্টা করছেন। 20টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কিন্তু সেখানে তল্লাশি করা হচ্ছে। যারা মুভমেন্ট পাস দেখাতে পারছেন না বা উপযুক্ত কারণ দেখাতে পারছেন না তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমি এখন যেখানে আছি সেটি গাজীপুরের এই জায়গা থেকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার। এখানে কিন্তু প্রচুর গাড়ি আসছে আমরা দেখতে পাচ্ছি, এবং যেসব গাড়িতে চালক এবং যাত্রীরা উপযুক্ত কারণ দেখাতে পারছেন না তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া আপনি আরেকটি বিষয় বলছিলেন যেটি স্বাস্থ্যবিধি মানতে কিন্তু আমরা এখানকার মানুষের মধ্যে প্রচন্ড অনীহাই দেখেছি। অর্থাৎ তারা একদিকে যেমন মাস্ক পরছেন না, আবার যারা মাস্ক ব্যবহার করছেন তারাও কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করছেন না। এদিক দিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে মাস্ক ব্যবহার সঠিক নিয়মে হওয়া খুবই প্রয়োজন, কারণ করোনা সংক্রমণ প্রতিরোধ করতে হলে মাস্ক ব্যবহার খুবই জরুরি। এবং এছাড়া সামাজিক এবং শারীরিক যে দূরত্ব সেটিও কিন্তু খুব একটা মানা হচ্ছে না। অর্থাৎ আপনি জানেন গাজীপুর শিল্পনগরী এবং এখানকার প্রচুর মানুষ কর্মজীবী, যে এই কর্মজীবী মানুষগুলো আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু তারা রাস্তায় বের হয়েছেন, এবং রাস্তায় বের হবার পর অনেক চেকপোস্ট থাকার ফলে তারপর তারা ভেঙে ভাড়া গুনতে হয়েছে, অর্থাৎ 2 থেকে গিয়েছেন, সেক্ষেত্রে তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হয়েছে, অর্থাৎ 2 বিশেষে 50 থেকে 100 টাকা পর্যন্ত দিয়ে, অর্থাৎ 2 থেকে 5 গুণ পর্যন্ত বাড়তি ভাড়া দিয়ে তাদেরকে যেতে হয়েছে। এদিক দিয়ে এখানকার মানুষ যেটি আমাদেরকে বলেছেন যে লকডাউন যদি কার্যকর করতে হয় তাহলে পরিপূর্ণ লকডাউন দেওয়া উচিত, এমনটা তাদের মতামত। অর্থাৎ লকডাউন দিয়ে শিল্প কারখানা খোলা রাখলে তাদেরকে তো জীবিকার তাগিদে বের হতেই হয়, আর যদি বের হতে হয় সেক্ষেত্রে তাদের অনেক সময় জনসমাগমে যেতে হয়, এবং অনেক ক্ষেত্রে শারীরিক বা সামাজিক দূরত্ব ইনফ্যাক্ট স্বাস্থ্যবিধিটা মেনে চলা সম্ভব হয় না। তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হলে পরিপূর্ণ লকডাউনের দাবি জানিয়েছেন তারা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের মতো তারা পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু জনগণের প্রয়োজন সচেতনতা, অর্থাৎ জনগণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করার ব্যাপারে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। রাজধানীকে বিচ্ছিন্ন রাখতে চলা বিশেষ লকডাউনের 3য় দিনেও কোনো গণপরিবহন রাজধানী ছেড়ে যায়নি। তবে মানুষের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। কর্মজীবীরা 2-3 গুণ ভাড়া দিয়ে পিকআপ ভ্যান কিংবা অটোযানে করে রাজধানীতে ঢুকছেন। অনেকে আবার হেঁটেও কর্মস্থলের দিকে রওনা দিয়েছেন। এটি রাজধানীর আব্দুল্লাহপুরের চিত্র। বিশেষ লকডাউনের কারণে কোনো গণপরিবহন রাজধানীতে না ঢোকায় হেঁটেই কর্মস্থলের দিকে রওনা দিয়েছেন কর্মজীবী মানুষেরা। ভাই, এটা কিসের লকডাউন? লকডাউন কাকে বলেন? আপনি দেখেন মানুষ যাতায়াত করতেছে, সবই স্বাভাবিক। হাঁটতে হাঁটতে আমি আব্দুল্লাহপুরে
কষ্টের আর কোনো আমাকে শেষ নাই। অনেকে আবার রাজধানীতে কাজে এসে পড়েছেন আটকে। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ ছেড়েছেন তারা। গাড়ির সমস্যা আর ডবল ভাড়া, তো বাসের সমস্যা, বুঝতে পারছেন, এই জন্য রিস্কা দিয়ে আসছে। রবিবার দিন আসার পরে এয়ারপোর্ট নামছি, নামার পরে দিয়ে যে লকডাউন, আমি যে লোকের কাছে টাকা পাবে ওই টাকার ঘরে যাইতে পারতেছি না, এখন বাড়ির দিকেও যাইতে পারতেছি না, আমার কাছে টাকাও নাই। সকাল থেকেই রাজধানীর প্রবেশপথগুলোতে পুলিশের কড়া নজরদারি চোখে পড়ে। কোনো বাসকে রাজধানীতে ঢুকতে এবং বের হতে দেওয়া হচ্ছে না। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানীর চারপাশের জেলাগুলো সহ 7 জেলায় চলছে 9 দিনের বিশেষ লকডাউন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর অন্যতম প্রবেশপথ আব্দুল্লাহপুরে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। সেখানকার খবর জানবো তার কাছ থেকে। কতটা বিচ্ছিন্ন হলো ঢাকা? তানভীর, সকাল থেকে আপনি বিভিন্ন ঢাকার প্রবেশপথগুলোতে ঘুরে বেরিয়েছেন। এত কিছু করার মূলে হচ্ছে যাতে রাজধানীকে করোনা থেকে সুরক্ষিত রাখা যায়, ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে না পড়ে। কাজের কাজ কি হচ্ছে আসলে? কাজের কাজ যদি বলতে চাই, আপনি জানেন যে আমি আব্দুল্লাহপুরে আছি। রাজধানীর এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এখানে কিন্তু সবসময় ছোটোখাটো জ্যাম লেগে থাকে, কিন্তু এই লকডাউন পরিস্থিতির কারণে কিন্তু জ্যামটা অনেক গুণ বেড়েছে। কারণ এখানে যত গাড়ি আসছে রাজধানী, সবগুলো গাড়িকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। কোনো গাড়ি আব্দুল্লাহপুর টঙ্গীর যে ব্রিজটা আছে, ব্রিজ কিন্তু পার হতে পারছে না। আমরা সকাল থেকে দেখেছি দূরপাল্লার কোনো পরিবহন আব্দুল্লাহপুর হয়ে রাজধানী ছাড়তে পারেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কারণে এই গাড়িগুলোকে আটকিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ঢাকামুখী জনস্রোত থামানোর জন্য যে উদ্দেশ্যে এই গাড়িগুলোকে আটকিয়ে দেওয়া হচ্ছে যেন জনস্রোত কম হয়, সেটা কিন্তু থামেনি। আমরা সকাল থেকে কিন্তু অনেকবারই দেখিয়েছি এবং সেই চিত্রটি এখনও বলবৎ আছে। মানুষ ঢাকায় ঢুকছে, মানুষ তাদের কাজে ঢাকায় ঢুকছে, ছোটোখাটো কাজ থেকে শুরু করে ঢাকায় ঢুকছে। আমরা সকাল থেকে যদি এখনকার চিত্র, এখন পর্যন্ত চিত্র বর্ণনা করি, আমাদের দৃষ্টিপথে যেটা মনে হয়েছে যে প্রতিদিন ঢাকায় যে পরিমাণ মানুষ ঢোকে তার কিছু অংশ, কিঞ্চিত অংশ হয়তো থামানো সম্ভব হয়েছে এই লকডাউনে, কিন্তু তার বেশিরভাগ মানুষই ঢাকায় ঢুকেছে। এর কারণও কিন্তু ব্যাখ্যা করেছেন এই মানুষগুলো, যাদের সাথে আমরা কথা বলেছি, যারা ঢাকামুখী হয়েছেন, যারা ঢাকায় এখনো প্রবেশ করছেন। তারা বলছেন যে তারা প্রতিনিয়ত গাজীপুর থেকে, এই রাস্তাটি কিন্তু গাজীপুরের রাস্তা, গাজীপুর থেকে ঢাকায় তাদের কর্মস্থল, সেই কর্মস্থলে তাদের প্রবেশ করতেই হবে, কারণ কর্মস্থল কিন্তু খোলা রয়েছে। তো ফলাফল কি হয়েছে, তারা যেটি বলছেন যে আগে যেখানে 20 টাকা 30 টাকা ভাড়া দিয়ে তারা রাজধানীতে আসতো, এখন সেখানে 20-30 টাকার জায়গায় তারা 200-250, ক্ষেত্র বিশেষে 300-350 টাকা খরচ করে কিন্তু তাদের এই ঢাকায় প্রবেশ করতে হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন রকম মানুষকে আসলে রাজধানীতে প্রবেশ করতে, তার ভিতরে ব্যবসায়ী আছেন, চাকরিজীবী আছেন। গাজীপুর কিন্তু একটি শিল্প এলাকা হয়, বাইং হাউসগুলো এই উত্তরা বাড়িধারা এলাকায় অবস্থিত, সেখানে মানুষজনকে কাজের প্রয়োজনে আসতে হচ্ছে। আমরা এমন অনেক মানুষ দেখেছি যারা ঢাকাতে 3-4 দিন আগে, অর্থাৎ গত মঙ্গলবার যখন লকডাউনটি শুরু হয়, বিশেষ লকডাউন, ঢাকা থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, সেই দিন আসলে ঢাকাতে এসেছিলেন। তখন তারা জানতেন না যে আসলে ঢাকায় লকডাউন। এসে আসলে তারা কিন্তু এখানে আটকে পড়েছেন এবং তারা নানাভাবে চেষ্টা করছেন এখন ঢাকা ছাড়ার, তারা ঢাকা ছাড়তে পারছেন না। তাদের ভাষ্য অনুযায়ী তারা আসলে কিন্তু তাদের পকেটে টাকা নেই, তারা এখন কিভাবে ঢাকা ছাড়বে সেটাই দেখতে পাচ্ছেন না। তো সবশেষে আমি যদি বলতে পারি যে উদ্দেশ্যে আসলে লকডাউনটি দেওয়া হয়েছে, অর্থাৎ মানুষের জনস্রোত থামানোর জন্য, সেই উদ্দেশ্যটা কিন্তু আসলে পুরোপুরি সফল হচ্ছে সেটা আমরা বলতে পারছি না। তবে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর আছে রাজধানীর প্রত্যেকটি পয়েন্টে। এই ছিল আসলে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে আমার কাছে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুমন তানভীর। জনগণ ও সেনাবাহিনীর মধ্যে দূরত্ব কমিয়ে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে পরিচালনা করতে সবার সহযোগিতা চাইলেন নতুন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে দায়িত্ব গ্রহণ করে সেনা সদরে এই সহযোগিতা চান তিনি। এর আগে গণভবনে তাকে জেনারেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 3 বছরের জন্য সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। গত 10 জুন তাকে দেশের 16তম সেনাপ্রধান হিসাবে নিয়োগ বিষয়ক প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তিনি সদ্য বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন জেনারেল শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্লাসিক্যাল রোলগুলো আছে, আমরা সচরাচর যে দায়িত্ব পালন করে থাকি, সেই দায়িত্বগুলো আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি। বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ সেনাবাহিনী তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে যা করণীয় তাই যেন আমার নেতৃত্বে করতে পারে, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরও যা যা থাকছে। বরিশালের গৌর নদীতে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আরও একজন নিহত, একই এলাকায় প্রাণ গেল 3 জনের। ডেইলির শেষ সংস্করণ প্রকাশ, রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে বন্ধ প্রকাশনা। বুধবার পর্যন্ত পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি 93.50% আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা 86% বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর 41টি স্প্যানের সবগুলো সফলভাবে স্থাপন করা হয়েছে। 2022 সালের জুন মাস নাগাদ সেতুর নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। এরপর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজের এই পর্যন্ত অগ্রগতি শতকরা 70% বলেও জানান ওবায়দুল কাদের। পরে তিনি বলেন, দেশে বিদেশি বিনিয়োগের ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। এ অবস্থায় বিএনপি আন্দোলনের নামে ধ্বংসের রাজনীতি পরিত্যাগ করলে বিনিয়োগকারীরা আরও উৎসাহী ও আস্থাশীল হবে। একচল্লিশটি স্প্যান বসে গেছে, অল 41। গতকাল পর্যন্ত মূল সেতুর নির্মাণ কাজের অগ্রগতি শতকরা প্রায় 93.50%। নদী শাসন 83.50%। প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা 86%। বর্ষার শুরুতেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 5 মাসে আক্রান্ত 101 জন, আর জুনের 23 দিনেই রোগী মিলেছে 146 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, উত্তরা, গুলশান, বনানী, মোহাম্মদপুর, শাহবাগ, পরিবাগে এডিসের ঘনত্ব স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ। চলতি মাসের বেশিরভাগ দিনেই বৃষ্টি হয়েছে রাজধানীতে। পরিত্যক্ত টায়ার, বাড়ির ছাদ, নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থানে জমেছে পানি। এতে এডিস মশার বিস্তার বাড়ায় ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন অনেকেই। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এবছর এখন পর্যন্ত ঢাকায় ডেঙ্গু রোগী মিলেছে 247 জন, যার 146 জনই আক্রান্ত জুনের 23 দিনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, প্রতিটি ওয়ার্ডেই বেড়েছে এডিস মশা। ব্রুটো ইন্ডেক্সে ঘনত্ব পাওয়া গেছে 25 থেকে 50 পর্যন্ত। কীটতত্ত্ববিদেরা বলছেন, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে। আমাদের গবেষণায় আমরা যেটা দেখেছি, ঢাকা শহরের পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ার কারণে আনাচে কানাচে পড়ে থাকা বিভিন্ন পাত্রে পানি জমা হয়েছে এবং সেখানে এডিস মশার জন্ম হয়েছে। বিশেষ করে টায়ারে আমরা পর্যাপ্ত পরিমাণে এডিস মশা পাচ্ছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, নিয়মিত ওষুধ ছিটানোর পাশাপাশি অভিযান চালানো হচ্ছে, এতে নিয়ন্ত্রণে থাকবে পরিস্থিতি। বিশেষজ্ঞদের একটি মতামত রয়েছে যে 1 বছর যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে এর পরবর্তী বছরে সেটার প্রকোপটা আরও হিংস্রভাবে আসে। তো সেই প্রস্তুতিও আমরা নিয়েছি। যেখানে আমরা লার্ভা পাচ্ছি সেখানে আমরা জরিমানা করছি। কিন্তু সরকারি যে আবাসনগুলো আছে এগুলো আমাদের জন্য একটি বড় প্রতিকূলতা হয়ে দাঁড়ায়। আমরা বারবার তাদেরকে চিঠি দিয়েছি, তাগাদা দিয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এখন কঠোরভাবে তাদেরকে জরিমানা আরোপ করছি। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিরুনি অভিযান, জরিমানা সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে ডিএনসিসির নগর মাতৃসদন এবং স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। নিজেদেরকে সচেতনতা আনি, নিজেদের ঘরবাড়ি পরিষ্কার করি, নিজেদের আঙ্গিনা পরিষ্কার করি এবং সবাইকে বলি আমরা যে 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন। সিটি কর্পোরেশনের 44টি স্বাস্থ্যকেন্দ্রে আমরা বিনামূল্যে সিটি কর্পোরেশনের 44টি স্বাস্থ্যকেন্দ্রে আমরা বিনামূল্যে কিট ডিস্ট্রিবিউশন করেছি। আপনাদের একটি পয়সাও লাগবে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই সিটি কর্পোরেশন কার্যকর পদক্ষেপ না নিলে করোনার মধ্যে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের চোখ ফাঁকি দিতে তেলবাহী গাড়ি ও প্রাইভেট কারের সিলিন্ডারে বহন হচ্ছে মাদক। তেলের জায়গায় গাঁজা ভরে জেলায় জেলায় পাঠাচ্ছে একটি চক্র। 50 কেজি গাঁজা ভর্তি তেলের গাড়ি সহ গ্রেপ্তার হয়েছে 3 জন। এছাড়া গাড়ির সিলিন্ডারে নেয়া ইয়াবার চালান সহ আটক হয়েছে 2 জন।
ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদকের চালান আসছে এমন তথ্য পেয়ে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। রাজধানীর শেওড়াতে তেলবাহী একটি গাড়ি দেখে সন্দেহ হলে চালায় তল্লাশি। চালক দাবি করে গাড়িটি তেল ভর্তি। সন্দেহ হলে তেলের ট্যাঙ্কির ঢাকনা খুলতে বলে পুলিশ। বেরিয়ে আসে বস্তায় বস্তায় গাঁজা। জব্দ হয় 50 কেজি। পাওয়ার প্ল্যান্টের থেকে বাইরে আইনা পানি ফেলে টেকনাফ থেকে ইয়াবার চালানের খোঁজে শুরু হয় ডিবির অভিযান। যাত্রাবাড়িতে অনিবন্ধিত একটি প্রাইভেট কারকে সন্দেহ হলে তল্লাশি চালায়। গাড়ির পেছনের সিলিন্ডারে পাওয়া যায় 20,000 ইয়াবা। গোয়েন্দারা জানাচ্ছে এমন তেলের গাড়িগুলোকে জরুরি পরিবহন হিসেবে দেখে আইন শৃঙ্খলা বাহিনী। তাই নজরদারি এড়িয়ে বহুবার পাচার করেছে মাদক। পেট্রোলিয়াম একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এর মধ্যে যে গাঁজা বা ইয়াবা বহন করা যায় সাধারণভাবে ট্রাফিকের পুলিশ, হাইওয়ে পুলিশ বা কোনো পুলিশ এটা সন্দেহ করবে না। সেই কারণে এরা অতি বেশি টাকার লোভে এই বিপুল পরিমাণের গাঁজা এই ট্যাঙ্কির পেটের ভিতরে রেখে নিয়ে যাচ্ছিল। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম। ডিবি জানালো গ্রেপ্তার হবেন তারাও। শুধু মাদক উদ্ধার করলেই যে মাদকের যে সমস্যাটা সমাধান হবে তা না। যারা মাদক সেবী, পরিবার থেকে, সমাজ থেকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে এদের ব্যাপারে সচেতন করা মনে হয় সবারই এখন সব লেভেল থেকে আমাদের কাজ করতে হবে। মিয়ানমার থেকে ইয়াবা ও ভারত থেকে গাঁজা আসা বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানোর তাগিদ গোয়েন্দাদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে গৌর নদীতে ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে একই এলাকায় নির্বাচনী সহিংসতায় 3 জনের মৃত্যু হলো। নিহত মোহাম্মদ শাহ আলম খান খানজাপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী মন্টু হাওলাদারের ভাইরা। স্বজনেরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় বেলি ব্রিজ এলাকায় অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। পরে আহত শাহ আলমকে রাত 8:30টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে নেওয়া হয় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত 11:30টায় তার মৃত্যু হয়। হামলার জন্য খানজাপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বিজয়ী সদস্য প্রার্থী ফিরোজ মৃধার সমর্থকদের দায়ী করেছেন শাহ আলমের স্বজনরা। এ ঘটনায় এখনও মামলা হয়নি, কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার বিকল্প ব্যবস্থা হিসেবে শিক্ষার্থীদের জন্য শিক্ষা টিভি চালুর উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সারা বছর যাতে শিক্ষার্থীরা পড়াশোনার সঙ্গে থাকতে পারে সেজন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। করোনার কারণে প্রায় 1.5 বছর ধরে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। অনেক শিক্ষার্থী পড়াশোনার বাইরে। কবে নাগাদ শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়। স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীরা যেন পড়াশোনার সঙ্গে থাকে সেজন্য চালু করা হচ্ছে শিক্ষা টিভি। এই টিভিতে প্রচারিত হবে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ক্লাস লেকচার। টেলিভিশনের যে ক্লাস, সেই ক্লাসগুলো যেন আরও উন্নত হয় সে বিষয়ে আমরা এখন কাজ করছি। আর এই টিভি ক্লাসগুলো যেন সবার কাছে পৌঁছায় সেই ব্যাপারেও আমরা কাজ করছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে রাখার জন্য ডিজিটাল মাধ্যমে আরও বেশি জোর দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিক্ষকদেরও। 1,50,000 শিক্ষককে আমরা প্রশিক্ষিত করেছি, ট্রেনিং দিয়েছি, আইসিটিতে প্রশিক্ষণ দিয়েছি এবং একই সাথে আমরা এই কয়দিনের মধ্যে গুগল মিটে ওরিয়েন্টেশন দিয়েছি প্রত্যেকটা স্কুল থেকে মিনিমাম 2 জন করে শিক্ষককে কমপক্ষে। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে সমন্বিত উদ্যোগ দরকার। শুধু শিক্ষা টিভি চালু করাই নয়, সেখানে বাছাই করে সেরা শিক্ষকদের ক্লাস লেকচারও প্রচার করতে হবে। শিক্ষামূলক অনুষ্ঠানেরও পরিকল্পনা রাখার তাগিদ গবেষকদের। কন্টেন্টগুলোকে এবং শিখন যে অ্যাসেসমেন্টের জায়গাগুলোকে আমরা ডিজাইন করে ফেলতে হবে, প্ল্যান করে ফেলতে হবে এবং সেই প্ল্যান অনুযায়ী একদল দক্ষ শিক্ষক তৈরি করতে হবে আমাদেরকে, যে যারা কি করবে, ট্রেন আপ থাকবে, যারা এই ক্লাসগুলো টেলিভিশনের মাধ্যমে তারা নিবে। শিক্ষার্থীদের পড়াশোনার সাথে রাখতে অভিভাবকদেরও সচেতন থাকার আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নতুন জাতীয় নিরাপত্তা আইনের আওতায় সরকারি দমন পীড়নের মুখে ২৬ বছর পর বন্ধ হয়ে গেল হংকংয়ের গণতন্ত্রপন্থী সংবাদপত্র অ্যাপল ডেইলি। বৃহস্পতিবার জনপ্রিয় এই সংবাদপত্রটির শেষ সংস্করণ প্রকাশিত হয়। সংস্করণটি সংগ্রহ করতে ভিড় করেন হংকংবাসী। শেষ সংখ্যার জন্য মধ্যরাতের পর থেকেই দোকানের সামনে দীর্ঘ লাইনে দাঁড়ান তারা। বৃহস্পতিবার শেষ সংখ্যার জন্য অ্যাপল ডেইলির 10 লাখ কপি ছাপানো হয়। এই সংখ্যা পত্রিকাটির নিয়মিত সংখ্যার চেয়ে 10 গুণেরও বেশি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অ্যাপল ডেইলি বন্ধ হয়ে যাওয়ার ঘটনাকে হংকংয়ের গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় ধরনের ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। গত বছরের আগস্টে সংবাদপত্রটির মালিক বেইজিংয়ের কট্টর সমালোচক ধনকুবের জিমি লাইকে গ্রেপ্তারের পর থেকে অ্যাপল ডেইলি চাপে ছিল। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরও যা থাকছে। করোনা ডেল্টা প্লাস ধরন নিয়ে উদ্বিগ্ন ভারত। 3 থেকে 4 মাসের মধ্যে ভয়াবহ তৃতীয় ঢেউয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। এবং শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল। গ্রুপ সেরা হয়ে কোপা আমেরিকার কোয়ার্টারে সেলেসাওরা। বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের অধীনে 7 সেপ্টেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত 2টি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। আর অনুমোদনহীন বাস চলাচল বন্ধে 1 জুলাই থেকে 30 আগস্ট পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সকালে ঢাকা দক্ষিণের নগর ভবনে বৈঠকের পর একথা জানান দুই মেয়র। এ সময় ঢাকা দক্ষিণের মেয়র তাপস বলেন, রজনীগন্ধা এবং মালঞ্চ নামে 2টি বাস চলবে নির্ধারিত রুটে। ওই রুটে বাস পরিচালনার জন্য মালিকদের মধ্যে আগামী 29 জুলাই চুক্তিপত্র হবে। ভাড়া নির্ধারণ করবে বিআরটিএ। ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাস চলাচলের জন্য যে ধরনের সংস্কার বা মেরামত প্রয়োজন তার জন্য 100 কোটি টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। পরে মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকার প্রায় 1646টি যানবাহন চলছে অবৈধভাবে। যে 4টি জায়গা শনাক্ত করেছি, চিহ্নিত করেছি, সেগুলোর কার্যক্রম যাতে করে অচিরে আরম্ভ করা যায় সেই প্রেক্ষিতে আমাদের বিশেষজ্ঞ প্যানেল তারা এরই মাঝে প্রতিবেদন জমা দিয়েছে এবং তারা নকশা প্রণয়নের কাজে হাত দিয়েছে। যে কাঁচপুর, হেমায়তপুর, ভাটুলিয়া এবং বাঘাই, কেরানীগঞ্জ, এই 4টি জায়গায় আমরা সেই টার্মিনাল এবং ডিপো নির্মাণ করব। রুট পারমিট ছাড়া ঢাকা শহরের ভিতরে কোনো গাড়ি চলতে পারবে না। আমরা সেই গাড়িগুলোকে ধরবো এবং যে গাড়িগুলোকে ধরে আমরা কিন্তু স্ক্র্যাপ করার সিদ্ধান্ত নিয়েছি। চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে অবৈধ দখলদার উচ্ছেদে দ্বিতীয়বারের মতো অভিযানে নেমেছে জেলা প্রশাসন। লালখান বাজার, একে খান পাড়ায় চালানো অভিযানে উচ্ছেদ করা হয় বেশ কিছু বসতি। নগর বিশেষজ্ঞরা বলছেন, লোক দেখানো অভিযানে পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ সম্ভব নয়। ব্যবস্থা নিতে হবে পাহাড় মালিকদের বিরুদ্ধে। অন্য সময় নজরদারি না থাকলেও প্রতি বছর বর্ষা এলেই তৎপর হয় প্রশাসন। গত 15 দিনে 2 দফা অভিযানে পাহাড় থেকে 417টি বসতি উচ্ছেদ করা হয়েছে। বসবাসকারীরা বলছেন, কম ভাড়ার কারণেই পাহাড়কে বেছে নেন তারা। কুলিমুলি সবকিছু করে দিয়েছে, এখন আমরা কোন জায়গায় যাই থাকবো? আমাদের তো থাকার জায়গা নেই। এ বুড়া মানুষ আমার মারা কি করছেন, আমরা ঠিকঠাক কর না। এই কারণে যদি খান্ডের ভালো থাকতে তত যাই থাকতে দিতাম। 2007 থেকে 2020 সাল পর্যন্ত চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেছেন 2 শতাধিক মানুষ। নগর বিশেষজ্ঞরা বলছেন, শুধু উচ্ছেদ করেই ঝুঁকিপূর্ণ বসতি বন্ধ সম্ভব নয়। এজন্য মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। ব্যক্তি মালিকানার ব্যক্তিকে দায়ী করতে হবে পাহাড়ের পাদদেশে অবৈধভাবে গৃহ নির্মাণ করার জন্য বা বসবাসের ব্যবস্থা করার জন্য। একইভাবে রাষ্ট্রীয় মালিকানা যিনি আছেন সেটিও কিন্তু অ্যাবান্ডেন্ট প্রপার্টির মতো থাকে না। সেখানেও যে ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টের এস্টেট ডিপার্টমেন্টের লোকরা তা দেখভাল করে। তাহলে সেই জায়গায় যদি অবৈধ কোনো বসতি থাকে তাহলে দেখভালের লোক তাকে দায়ী করতে হবে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এটা আসলে ব্যক্তি মালিকানা পাহাড় নাকি এরকম সেটা আমাদের আজকের বড় বিষয় না। আজকে হলো আমাদের মূলত যারা অবৈধভাবে এই পাহাড় সহ অন্যান্য চট্টগ্রামের অন্যান্য পাহাড়গুলোতেও যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন, আমরা আগেও করেছি, আজকে করছি এবং ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের হিসেবে চট্টগ্রামের সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যক্তি মালিকানাধীন 17টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি 835টি, কিন্তু বাস্তবে তা লক্ষাধিক। বছরের পর বছর সেই সংখ্যা বেড়েই চলেছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শর্ত সাপেক্ষে কক্সবাজারে খুলে দেওয়া হয়েছে হোটেল মোটেল, তবে বন্ধ থাকবে পর্যটন স্পট ও সব দর্শনীয় স্থান। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। তিনি জানিয়েছেন, পর্যটন সেবার সঙ্গে জড়িতদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়, তবে কোনো পর্যটক কক্সবাজার ভ্রমণে যেতে পারবেন না। জেলার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন কিংবা চাকরির প্রয়োজনে যাওয়া ব্যক্তিরাই হোটেলে ভাড়ায় থাকতে পারবেন, তবে তাদের অবশ্যই অনুমতি নিতে হবে। করোনা সংক্রমণ বাড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাত্র 50% কক্ষ বুকিং দিতে পারবে হোটেলগুলো। বন্ধ থাকবে হোটেলের রেস্টুরেন্ট ও সুইমিং পুল। খাওয়া যাবে না রেস্তোরাঁয় বসেও। এছাড়া সমুদ্র সৈকতেও যাওয়া যাবে না। হোটেলের প্রবেশ মুখে জীবাণুনাশক স্প্রে ও তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা রাখতে হবে। এসব নিয়ম না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক। সাভারে নারী পোশাক শ্রমিককে দল বেঁধে ধর্ষণের মামলার প্রধান আসামি সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় 22 জন রাত 8টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় সাভারের হেমায়েতপুর এলাকা থেকে ওই নারীকে তুলে নিয়ে যায় তার সহকর্মী তারেক, রাব্বি মিয়া ও অমিত হাসান। পরে ধর্ষণের শিকার হন ওই নারী। ভুক্তভোগী নারী পরিবারের কাছে বিষয়টি জানালে তার মা বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন। এ ঘটনায় আটক 3 জনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। শেরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর 40 জন পেলেন সরকারি ঘর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তায় তাদের জন্য গড়ে উঠেছে গুচ্ছগ্রাম স্বপ্নের ঠিকানা। আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন নিয়ে নতুন আবাসে উঠছেন তারা। শেরপুরে জেলা প্রশাসনের হিসাবে তৃতীয় লিঙ্গের অন্তত 52 জন মানুষের বাস। সামাজিকভাবে নানা বৈষম্যের শিকার তারা, পাশাপাশি অনেকেই বাড়ি ভাড়া দিতে চান না তাদের। অবহেলিত এসব মানুষের জন্য শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নে 2 একর জায়গায় 69,04,000 টাকায় গড়ে উঠেছে আবাসন প্রকল্প স্বপ্নের ঠিকানা। সেখানে আছে পুকুর, আবাদের জন্য খোলা জায়গা এবং প্রশিক্ষণের জন্য মাল্টিপারপাস রুম। ইতিমধ্যে 40 জনের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন ঘরের চাবি। আমার মাথায় ছাদ ছিল না, ছাদ হয়েছে, সরকার ঘর দিচ্ছে আমাদের। ব্যাংকে থেকে যদি নুন পাই, আমরা হাঁস, মুরগি, ছাগল পালবো। আমরা তো নিজেদের মতো নিজেরা এখন বাঁচবো। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারা যেন তাদের জীবিকা অর্জন করতে পারে, এই বিষয়ে আমি কাজ করতেছি। তৃতীয় লিঙ্গের মানুষদের উন্নয়নে সরকারের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন। সরকারি বেসরকারি সহযোগিতায় এদের অনেকেই হাঁস মুরগি পালন, সেলাই, কম্পিউটার সহ নানা বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছেন। হিজড়ারা এখন আত্মকর্মের দিকে ধাবিত হচ্ছে। কেউ হাঁস পালছেন, কেউ হয়তো সেলাই কাজের সাথে সম্পৃক্ত হচ্ছেন। আমরা আশা করি যে এর মধ্য দিয়ে যে ধারাটা সূচনা হয়েছে, সামনের দিনগুলোতে এই হিজড়ারা হয়তো সমাজেও একটা মূল্যায়ন পাবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের মূলধারায় ফিরিয়ে আনার আশ্বাস জেলা প্রশাসকের। তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানের বিষয় করে ট্রেনিং দিয়ে, সম্মানের জায়গাটা দিয়ে তাদেরকে আমরা আপন করে নিতে চাচ্ছি। সাধারণ মানুষেরও সহযোগিতা চাইব, তারাও যেন এই তৃতীয় লিঙ্গের মানুষদেরকে মানুষের মতো দেখেন। সবার সহযোগিতায় শেরপুরের তৃতীয় লিঙ্গের মানুষেরা অর্থনৈতিকভাবে দ্রুত আত্মনির্ভরশীল হয়ে উঠবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রাম চিড়িয়াখানায় ফোটানো হয়েছে 28টি অজগরের বাচ্চা। টানা 67 দিন ইনকিউবেটরে বিশেষ তাপমাত্রায় রেখে মঙ্গলবার সকাল থেকে একে একে ফোটানো হয় অজগরের বাচ্চা। 20 দিন পর্যবেক্ষণে রেখে সীতাকুণ্ডের বনে বাচ্চাগুলো ছাড়া হবে। 2019 সালে চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগর 25টি ডিম দেওয়ার পরেই সেগুলো সরিয়ে নেয় কর্তৃপক্ষ। ইনকিউবেটরে বাচ্চা ফোটানোর পর সেগুলো ছাড়া হয় সীতাকুণ্ড বনে। এবার 14 এপ্রিল খাঁচায় 31টি ডিম দেয় একটি অজগর। এসব ডিম সরিয়ে নেওয়া হয় বিশেষ ইনকিউবেটরে। নির্ধারিত তাপমাত্রায় 67 দিন রাখার পর জন্ম হয় অজগরের 28টি বাচ্চার। বেসিক্যালি এসেছিলাম সাপের বাচ্চা দেখতে। এখন চিড়িয়াখানা তো বন্ধ, যেহেতু করোনা সিচুয়েশন, তো ইনশাআল্লাহ সিচুয়েশন ঠিক হোক তারপর দেখতে আসবো। লকডাউনের কারণে যে বন্ধ, সেই কারণে ভিতরে ঢোকার সুযোগ হয়নি। তারপরও বাহির থেকে যতটুকু দেখলাম এতেই মোটামুটি সন্তুষ্ট। 90 ভাগের বেশি ডিম থেকে বাচ্চা পাওয়ায় দারুণ খুশি কর্মীরা।
আমরা খুবই আনন্দিত। বাংলাদেশে কোথাও এভাবে ফুটাতে পারে কিনা জানি না। আমরা 2বার ফুটেছি আমাদের চট্টগ্রাম চিড়িয়াখানায়। আমরা এদেরকে রক্ষণাবেক্ষণ করে বড় করে বাইরে ছাড়ার জন্য চেষ্টা করতেছি। আগামী 15 দিন পর খোলস বদলাবে বাচ্চাগুলো। 20 দিন পর ছেড়ে দেওয়া হবে সীতাকুণ্ডের গহীন জঙ্গলে। এগুলো আমাদের কাছে প্রায় 20 দিনের মতো থাকবে এবং 15 দিন পরে এদের চামড়া, যেটা আমরা শেডিং বলি, চামড়া চেঞ্জ করার পরে তাদেরকে আমরা খাওয়ানোর পরে আমরা আসলে 5-7 দিন পরে এই সাপগুলার মানে পরবর্তীতে ব্যবস্থা নিব আর কি। নয় এটা চিড়িয়াখানা রাখবো, তো আমরা গতবার না এটা বন্য পরিবেশে অবমুক্ত করব। 1989 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে 22টি অজগর রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় মারা গেছেন 8,516 জন, শনাক্ত 4,26,000। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 39,06,000। এ পর্যন্ত আক্রান্ত 18,03,00,000-এরও বেশি। ভারতে একদিনে মৃত্যু হয়েছে 978 জনের, নতুন শনাক্ত 54,000। এদিকে ব্রাজিলে একদিনে সর্বোচ্চ 2,343 জন মারা গেছেন। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 1,14,000-এ। করোনার সংক্রমণ ঠেকাতে পুয়ের্তো রিকোতে হতে যাওয়া নাইট অফ সান হুয়া উৎসবে অংশগ্রহণকারীদের সমুদ্র সৈকতেই টিকা দেওয়া হচ্ছে। পর্তুগালেও বাড়ছে ডেল্টা ধরনের সংক্রমণ। ডেল্টার নতুন ধরন ডেল্টা প্লাসকে উদ্বেগজনক ধরন বলে ঘোষণা দিয়েছে ভারত সরকার। দেশটির 3 রাজ্যে 40 জনের শরীরে শনাক্ত হয়েছে এই ধরন। তবে বিজ্ঞানীরা বলছেন যথেষ্ট ডেটা না থাকায় এই নতুন ধরনের ঝুঁকি নিয়ে এখনই বলার সময় হয়নি। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী ডেল্টা ধরন। এর রেশ কাটতে না কাটতেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা নিয়ে হাজির ডেল্টা প্লাস। দেশটিতে এই ধরন প্রথম শনাক্ত হয় এপ্রিলে। জিনোম সিকোয়েন্স করে দেখা গেছে ডেল্টা ধরনটি স্পাইক প্রোটিনে পরিবর্তন করে রূপ বদলে হয়েছে ডেল্টা প্লাস। ভারতের স্বাস্থ্যমন্ত্রী জানান ডেল্টা প্লাস দ্রুত ছড়ায়। চিন্তার বিষয় হলো এই ধরন মনোক্লোনাল অ্যান্টিবডিকে আটকে দিতে সক্ষম, অর্থাৎ করোনার চিকিৎসা ডেল্টা প্লাসে আক্রান্তদের ক্ষেত্রে কাজ করছে না। এমনকি টিকার ক্ষেত্রেও কার্যকারিতা কম বলে মনে করছেন চিকিৎসকেরা। এসব কারণে ডেল্টার এই মিউটেশনকে উদ্বেগজনক ধরন বলছে ভারত সরকার। তবে এখনই উদ্বেগজনক বলার সময় হয়নি জানিয়েছে বিজ্ঞানীরা। উদ্বেগজনক ভ্যারিয়েন্টকে সমর্থনে এখনই যথেষ্ট ডেটা নেই। ডেল্টা প্লাসকে সত্যিকার অর্থে উদ্বেগজনক বলতে বায়োলজিক্যাল ও ক্লিনিক্যাল তথ্যের দরকার। ডেল্টা প্লাস দ্রুত সংক্রমণ ঘটাতে পারে, করোনা আক্রান্ত ও টিকা নিয়েছেন এমন ব্যক্তিদের মধ্যেই ছড়াতে পারে। তবে আমি সবাইকে শান্ত থাকতে বলবো। ডেল্টা প্লাসকে বিপজ্জনক বলার জন্য তথ্য ভারত বা অন্য কোনো দেশের কাছে নেই। ভারতের মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও কেরালায় ডেল্টা প্লাসে 40 জন আক্রান্ত হয়েছেন। এই 3 রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেপাল, রাশিয়া ও চীন সহ 9 দেশে ছড়িয়েছে এই ধরন। 18 জুন পর্যন্ত 205 জন ডেল্টা প্লাস রোগী শনাক্ত হয়েছে, যার অর্ধেকই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ মুহূর্তের নাটকীয়তায় কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। 2-1 ব্যবধানের এই জয়ে গ্রুপ সেরা সেলেসাওরা। অন্যদিকে ইকুয়েডরের সঙ্গে ড্র করেছে পেরু। টানা 9 জয়ের পর হারের শঙ্কা পেয়ে বসেছিল ব্রাজিলকে। যদিও ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক নেইমাররা, কিন্তু 10ম মিনিটে দারুণ এক বাইসাইকেল কিকে দৃশ্যপট বদলে দেন লুইস দিয়াজ। কুয়াদ্রাদোর ক্রস থেকে দিয়াজের শটে এগিয়ে যায় কলম্বিয়া। এরপর ব্রাজিল গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে, কিন্তু পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় সেলেসাওদের। দ্বিতীয়ার্ধে লড়াইয়ের উত্তাপ বাড়তে থাকে। আগের 2 বারের দেখায় কলম্বিয়ার সঙ্গে ড্র করে ব্রাজিল। এবার কি হেরেই যাবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা? খেলার মোড় ঘুরে শেষ দিকে বদলি নামা ফিরমিনো দুর্দান্ত হেরে সমতায় ফেরায় সেলেসাওদের। তবে সেই গোল নিয়ে চরম বিতর্ক। গোলের বিল্ড আপের সময় রেফারির গায়ে লাগে বল। এতে গোল বাতিলের জোর দাবি জানায় কলম্বিয়ান ফুটবলাররা। অবশ্য গোলের পক্ষে রেফারির বাঁশি বহাল থাকে। নাটকীয়তার আরও বাকি। ইনজুরি টাইমের শেষ মিনিটে নেইমারের কর্নার কিক থেকে হেডে গোল দেন ক্যাসেমিরো। আর সেই সাথে রোমাঞ্চকর জয় পায় ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পৌঁছায় শেষ 8-এ। অন্যদিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইকুয়েডরের সঙ্গে ড্র করেছে পেরু। বিরতির আগেই 2-0 গোলে এগিয়ে যায় ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে লাপাদুলা ও কারিলোর নৈপুণ্যে সমতা নিয়ে মাঠ ছাড়ে পেরু।
4 পয়েন্ট নিয়ে বি গ্রুপের 3 নম্বরে পেরুভিয়ানরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা আমেরিকায় রাতে মাঠে নামছে উরুগুয়ে। রাত 3টায় বলিভিয়ার চ্যালেঞ্জ নেবে সুয়ারেজের দল। পয়েন্ট টেবিলের তলানিতে বলিভিয়া 1 হার 1 ড্রয়ে। উরুগুয়ের অবস্থানও ভালো নয়। অবশ্য দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে উরুগুয়ে। লা সেলেস্তের 29 জয়ের বিপরীতে বলিভিয়ার জয় মাত্র 7টি। কোনো ইনজুরি সমস্যা নেই উরুগুয়ের স্কোয়াডে। দলটির আক্রমণ ভাগ সামলাবেন সুয়ারেজ ও কাভানি। অন্যদিকে এ গ্রুপের 2-এ থাকা চিলি মাঠে নামবে কাল ভোর 6টায়। রেড ওয়ানদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। 1 জয় 2 ড্রয়ে শক্ত অবস্থানে চিলি। দলটির অন্যতম সেরা ফুটবলার অ্যালেক্সিস সানচেজ ইনজুরির কারণে নেই। প্যারাগুয়ের বিপক্ষে জিততে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে চিলির। মুখোমুখি লড়াইয়ে দুই দলের রেকর্ড প্রায় সমানে সমান। চিলির 8 জয়ের বিপরীতে প্যারাগুয়ের জয় 7 ম্যাচে। এদিকে ইউরোতে জমেছে পর্তুগাল ফ্রান্স লড়াই। 2-2-এ ড্র হয়েছে দুই চ্যাম্পিয়ন দলের দ্বৈরথ। জোড়া গোল দিয়ে পর্তুগালের ত্রাতা রোনালদো, অন্যদিকে ফরাসিদের হয়ে বেনজেমাও জোড়া গোল দিয়েছেন। আরেক ম্যাচে জার্মানিকে রুখে দিয়েছে হাঙ্গেরি। 2-2 গোলে ড্র হয় সেই ম্যাচ। পর্তুগাল, ফ্রান্স আর জার্মানি 3 বড় দলই এফ গ্রুপ থেকে শেষ 16 নিশ্চিত করেছে। ফ্রান্স কিছুটা নির্ভর। রাউন্ড অফ 16-এর জন্য ড্র চাই পর্তুগালের, কিন্তু হারের সংখ্যা চেপে বসেছে। গোলকিপার রুই প্যাট্রিসিও যেই সেভ করেছেন সেটাই তো নেক্সট রাউন্ডে তুলে দিল সেলেকাওদের। পগবার শট ফেরানোর পরক্ষণেই গ্রিজম্যানের শট আটকেছেন। তারপরও বোধহয় প্যাট্রিসিও পার্শ্ব চরিত্র। কেন্দ্রে তো ওই একজন, ক্রিস্টিয়ানো রোনালদো। আলিদায়ের 109 গোলের রেকর্ড স্পর্শ করেছেন 2 অর্ধে 2 গোল দিয়ে। দুইটাই পেনাল্টি থেকে। প্রথমে এগিয়ে দেন দলকে, পরেরটায় সমতা ফিরিয়েছেন। সাবেক ক্লাব সতীর্থ বেনজেমাও পাল্টা জবাব দিয়েছেন তার প্রথম গোলে স্পট কিকে। পরেরটায় অফসাইড ট্র্যাপ ভেঙেছেন। ফিনিশিং বিশ্বমানের। অবশ্য ম্যাচের 3টি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে কথা উঠতেই পারে। দুই চ্যাম্পিয়নের লড়াই সমতায় শেষ। ফ্রান্স গ্রুপ সেরা আর তৃতীয় সেরা হয়ে পর্তুগাল উঠেছে শেষ 16তে। জার্মানি অঘটন এড়িয়ে গেছে অল্পের জন্য। হাঙ্গেরি যে ধাক্কা দিয়ে গেছে তার রেশ বোধহয় অনেকটা সময় তাড়িয়ে বেড়াবে। 65 মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল লোয়ের দল। হাভার্টস সমতা ফিরিয়ে যে স্বস্তি দেন তা মিনিট 2 টেকেনি। আবারও লিড হাঙ্গেরির। ততক্ষণে বিদায় শঙ্কা জেকে বসেছে জার্মানি ডেরায়। 84 মিনিটে গোরেৎস্কা বাঁচিয়ে দিলেন এ যাত্রায়। গোল পার্থক্যে দ্বিতীয় হয়ে শেষ 16তে ডায়মন্ড শেফট। বেজে গেছে নকআউটের ঘণ্টা। 8 ম্যাচের মধ্যে আগ্রহের কেন্দ্রে পর্তুগাল বেলজিয়াম দ্বৈরথ। ইংল্যান্ডকে দিতে হবে জার্মানির পরীক্ষা। স্পেন ক্রোয়েশিয়া ম্যাচও জমে যাবে। ওয়েলস ডেনমার্ক ম্যাচ দিয়ে শেষ 16-র লড়াই শুরু শনিবার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ দুপুরের সব আয়োজন আজ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।